আমরা আজকে আসলে দুটো অভিযোগ দায়ের করেছি আন্তর্জাতিক অপরাধ আদালতে। আপনারা জানেন যে গোপালগঞ্জ গণহত্যা হয়ে গেছে 16 জুলাই, আজকে থেকে দুদিন আগে। এই গণহত্যার ক্ষেত্রে আমরা লোকেট করেছি বেশ কিছু আর্মি অফিসারকে, বিশেষ করে যশোরের যে জিওসি আছে MJ ইমদাদুল ইসলাম, তারপরে ব্রিগেড কমান্ডার MD মিজানুর রহমান এবং ফিল্ড অফিসার একজন ছিল লেফটেন্যান্ট কর্নেল মাবরুক হাসান নামে। আমরা এই তিনজনকে আমরা লোকেট করেছি। এছাড়া ওয়াকারুজ্জামান, এই অবৈধ সরকারের যে প্রধান নিজেকে বলে দাবি করে ইউনুস, তারপরে হচ্ছে যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলে যে নিজেকে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর, এবং এনসিপির যেই সন্ত্রাসীগুলো রয়েছে যেমন সার্জিস আলম, নাহিদ, হাসনাত, যারা যারা রয়েছে তাদের ব্যাপারে আমাদের যে নাদিম ভুঁইয়া রয়েছে, তিনি এই গোপালগঞ্জে গণহত্যাকে সামনে এনে এইখানে যেই ধরনের অ্যাট্রোসিটি হয়েছে সেগুলোর এভিডেন্সগুলো কালেক্ট করে তিনি একটি অভিযোগ আজকে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করেছে। তিনি তার অভিযোগটা দায়ের করেছেন হচ্ছে রোম স্ট্যাটিউটের আর্টিকেল 15-এর অধীনে, কারণ তিনি মনে করছেন যে বাংলাদেশে এটির বিচার হবে না, বাংলাদেশের যে অবৈধ সরকার সেটা বিচার করবে না, ফলে তিনি এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এটা এনেছেন। এবং এটা হচ্ছে তার যে অভিযোগ যেটা করেছেন সেটা হচ্ছে রিসিপ্ট কপি হচ্ছে সেটা, এবং তিনি একটু বলবেন যে তিনি কেন এই অভিযোগটা দায়ের করলেন, এবং আমি আইনজীবী হিসেবে কাজ করেছি। গোপালগঞ্জে যে নারকীয় ঘটনা ঘটাচ্ছে বাংলাদেশ আর্মি, এবং এগুলির ভিডিও ফুটেজ দেখে আমরা দেখতেছি, যেটা নাকি আমি 1971 সালে, আমার বয়স তখন প্রায় 11 বছর ছিল, আমি যা দেখেছি তার থেকে আমি মনে করি এর থেকে বেশি তারা করে ফেলেছে। এই গোপালগঞ্জে যেভাবে একটা ছাত্রকে গুলি করে আহত অবস্থায় বুকের মধ্যে পাড়া দিয়ে আর্মি যেভাবে মেরেছে, এটা অবর্ণনীয়, মানে এটা কল্পনা অতীত। এটা তো বর্বরচিত ঘটনা, এগুলি এই সমস্ত আমি আসলে নিতে পারিনি, সেই কারণে উনি দায়ের করেছে। এটা ছাড়া আমি একটু আপনাকে বলি, দ্বিতীয় যে অভিযোগটা আমরা দায়ের করেছি সেটা হচ্ছে যে গত বছরে যখন জঙ্গি এবং টোকাইরা এই রাষ্ট্র দখল করেছে বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে, এরপর আপনারা জানেন যে 5ই অগস্ট থেকে 8ই অগস্ট পর্যন্ত ব্যাপকভাবে সেখানে 3 ধরনের অপরাধ হয়েছে। একটা হচ্ছে পুলিশের গণহত্যা, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে গণহত্যা, এবং থার্ড হচ্ছে বাংলাদেশে যারা ভিন্ন ধর্মাবলম্বী আছে মুসলিম ছাড়া, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদেরকে নানানভাবে গণহত্যা করেছে। আন্তর্জাতিক অপরাধ, মানবতা বিরোধী যে অপরাধগুলো হয়েছে সেগুলোকে অ্যাটেনশন, সেগুলোকে বিচার চেয়ে আমাদের এই টেক্সাস আওয়ামী লীগের যে নেত্রী নাহিদা নাসের, তিনি একটি অভিযোগ দায়ের করেছেন, কারণ তিনি মনে করেন যে এই অবৈধ সরকার ইনডেমনিটি দিয়েছে, তারা বলেছে এগুলোর কোনো বিচার হবে না, ফলে তিনি মনে করেন যে এইটার বিচার তিনি আন্তর্জাতিক একটি আদালতেই চাইবেন। সেই কারণে তিনি একজন সাধারণ নাগরিক হিসেবে ওই একই আর্টিকেল 15 অনুচ্ছেদের অধীনে তিনি এই অভিযোগটি দায়ের করেছেন। এই নিয়ে বলে রাখা ভালো যে সিলেটের মেয়র, মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী গত বছরের 8ই নভেম্বরে একটি অভিযোগ আনেন। দ্বিতীয় অভিযোগ আনা হয় 22 জুনে, সেটা টরন্টোতে MD হাসান নামে একজন আনেন, এবং এই তৃতীয় অভিযোগে হিউস্টন থেকে হয়েছে নাহিদা নাসের। উনি বলবেন যে তিনি কেন সেই অভিযোগ দায়ের করেছেন। ধন্যবাদ সবাইকে। আমরা জানি এই মুহূর্তে আমাদের দেশে যে অবস্থা হচ্ছে এটা কখনো মেনে নেওয়া যায় না। একটা স্বাধীন দেশে মানুষ কথা বলতে পারবে না, অথবা যেটা একজন স্বৈরাচারী সরকার একজন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে তাদের ক্ষমতা দখল করছে। সেই সাথে আমাদের দেশটাকে, যেটা আমাদের সবাই জানি একটা ধর্মনিরপেক্ষ দেশ, এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একটা শান্তির দেশে বসবাস করতাম। সেইখানে এই সরকার এসে, বিশেষ করে ইউনুস সরকার এসে, তারা যারা ধর্মের বিশেষ লোকদেরকে ধরে অত্যাচার করছে, মহিলাদেরকে রেপ করছে, বাচ্চাদেরকে দুঃশাসনের ভেতরে ফেলতেছে, এবং বিশেষ করে পুলিশ যারা আমাদেরকে রক্ষা করে তাদের উপর পৈশাচিক অত্যাচার করছে। প্রেগন্যান্ট একজন পুলিশ অফিসার মহিলাকে ওইভাবে তারা পুড়ে ফেলে মেরেছে। বিশেষ করে যে স্বাধীনতার জন্য আমরা আজকে, যে মুক্তিযোদ্ধাদের জন্য আমরা আজকে দেশ পেয়েছি, সেই মুক্তিযোদ্ধাদের তারা গলায় মালা দিয়ে, জুতার মালা দিয়ে বাইরে নিয়ে যাচ্ছে। এর চেয়ে একটা মানে
নারকীয় কাণ্ড কোনো দেশে হতে পারে না। এবং সেই জন্যই একজন সচেতন নাগরিক হিসাবে আমি মনে করি এটা আমার রাইট। আমি এই সমস্ত স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে ডক্টর ইউনূস তার যত দোসর আছে তাদের সবার বিরুদ্ধে একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা এই মোকদ্দমা জারি করছি। এবং এই ব্যাপারে আমাদেরকে ব্যারিস্টার নিজু মজুমদার এবং সলিসিটার সে আমাদেরকে সাহায্য করছে। এবং আমি মনে করি শুধু আমি না, প্রতিটা বাংলাদেশি যারা রয়েছেন প্রত্যেকেরই এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত এবং প্রত্যেকেরই এই বিশেষ আদালতে তাদেরকে আবেদন করা উচিত মামলা মোকদ্দমা। কারণ যে দেশের অগণতান্ত্রিক সরকার থাকে তারা কখনো আমাদের এই মামলাটাকে কখনো নিবে না, এটাকে তারা ধুলির সাথে মিশিয়ে দিবে। আর তাই আমরা এই হিসাবেই আমরা এই মামলাটা দায়ের করেছি। আমি আশা করি হিউস্টন থেকে আরও অনেক মামলা আসবে, সারা আমেরিকার বুক থেকে। এটা অবশ্যই আমরা সফল হব। থ্যাংক ইউ। এটা একটু বলে রাখা ভালো যে এই অভিযোগটা দায়ের করা হয়েছে যে প্রথম যেটা গোপালগঞ্জের গণহত্যাতে, সেখানে সম্ভাব্য 8 জনকে আসামি ধরে এই অভিযোগটা দায়ের করা হয়েছে। আর মিস নাহিদা নাসির তিনি যেটা করেছেন সেখানে 64 জনকে তিনি সম্ভাব্য অপরাধী ধরেছেন এবং তদন্ত হলে সেটা আরো বের হয়ে আসবে, সেটা তদন্তের পরবর্তী। আপাতত ইনিশিয়ালি এই ধরনের সংখ্যার আসামিকে বা ব্যক্তিকে আসামি করা হয়েছে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে শুনেছেন এবার কক্সবাজারে এনসিপির সভা মঞ্চ ভাঙচুর করা হয়েছে, সেখানে আক্রমণ চালানো হয়েছে। সেখানে তো নিশ্চয়ই আওয়ামী লীগের নেতা কর্মীরা হামলা করেনি। কারাই হামলাটি করেছেন? বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। কেন করেছেন? সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সম্পর্কে বিষোদ্গার করা হয়েছিল, প্রচণ্ড কটু মন্তব্য করা হয়েছে, যার কারণে বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে এই কাজটি করেছেন। সালাউদ্দিন আহমেদ সম্পর্কে মন্তব্য করাতে যদি বিএনপির রিয়াকশনটি এরকম হয়, তাহলে এই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেওয়া বঙ্গবন্ধু সম্পর্কে যদি দিন রাত কটু মন্তব্য করতে থাকে, তার স্মৃতিচিহ্নগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, তার সমাধিস্থলও যদি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের নেতা কর্মীদের রিয়াকশনটি কেমন হওয়া উচিত? আমি কোনোভাবে কোনো হামলাকে সমর্থন করছি না, না গোপালগঞ্জের যে সন্ত্রাসী হামলা সেটিকে, না কক্সবাজারে এই হামলাটি। কিন্তু ঘটছে তো, বাস্তবতাগুলো হচ্ছে যে কেন ঘটছে সেই প্রশ্নটিও তো আমাদের উত্তর বের করতে হবে। কক্সবাজারে এটাও দেখা গেছে যে তারা রাষ্ট্রীয় বাহিনীর সহায়তা ছাড়া সভা সমাবেশ করতে তার জন্য খুব কষ্টসাধ্য হয়ে উঠছে। এবং এই বিষয়টি তো গত কয়েকদিন ধরে আলোচনা রয়েছে যে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ কিংবা অন্যান্য বাহিনীর সহযোগিতা ছাড়া তারা আসলে সাহস পাচ্ছে না কোথাও সমাবেশ করার। এই যদি হয় অবস্থা এখনই, মানে জন্মানোর পরপরই একটি সংগঠনের সামনে আর কি দিন রয়েছে। কক্সবাজারের পাবলিক লাইব্রেরির চত্বরে প্রথমে একটি পথসভা ছিল শনিবার। সেখানে এনসিপির প্রধান সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি সালাউদ্দিন আহমেদ সম্পর্কে বলছেন যে আওয়ামী লীগ আমলে নারায়ণগঞ্জে একজন শামীম ওসমান ছিল, এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে, ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি করছে, আবার নাকি সে সংস্কার বোঝে না। নাম না বললাম, কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী ও পিআর বুঝে না, রাজপথে তাকে ঠেকিয়ে দেবে ইনশাল্লাহ। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বা এনসিপি আরো বেশ কয়েকজন নেতা আছেন, তারা সিনিয়র নেতাদের সম্পর্কে কিভাবে মন্তব্য করতে হয়, তিনি মানে সালাউদ্দিন আহমেদ কি দখল করেছেন না করেছেন, কি সন্ত্রাসী কর্মকাণ্ডে লিড দিচ্ছেন পেছন থেকে, সেসব বিতর্কে নাইবা গেলাম। বিষয়টি হচ্ছে যে এই যে পিআর বোঝে না, মানে দুদিন হলো না রাজনীতি করা শুরু করেছে এই ছেলেরা, সেখানে সিনিয়র রাজনীতিবিদদের বলছে যে তারা পিআর বোঝে না। মন্তব্য করার কিছু নেই আসলে। এবং যখন এই বক্তব্যটি নাসিরউদ্দিন পাটোয়ারি দিলেন, তখন পৌর এলাকায় তাদের জন্য নির্মিত হচ্ছিল সভামঞ্চ বা নির্মিত হয়েছিল অস্থায়ী একটি মঞ্চ। তার এই মন্তব্যের পরপরই
বিএনপির নেতাকর্মীরা রাস্তায় জড়ো হন, বিক্ষোভ করেন এবং একটা পর্যায়ে সভা মঞ্চটি ভাঙচুর করেন। পুলিশ এসে ধাওয়া দেয়, তারা মানে ছত্রভঙ্গ হয়ে যায়, আবার এসে সেটি দখলে নেয় এবং পরে সেখানে সেনা সদস্যরা উপস্থিত হন, পুলিশ সদস্যরা উপস্থিত হন। পরবর্তীতে হয়তো করেছেন এনসিপি নেতারা, আমি সর্বশেষ খবরটি জানি না যতক্ষণ এই ভিডিওটি করছি। গোপালগঞ্জে যখন হামলা হলো এবং রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে 5 জন মানুষ নিহত হলেন, তারপরে বিএনপির প্রতিক্রিয়াটি কি? আমরা তো আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে সেটির নিন্দা জানাচ্ছি, সেটি কোনোভাবেই সমর্থন করা যায় না, কিন্তু পাশাপাশি যে 5টি মানুষ নিহত হলেন সরকারি হিসাবেই এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন, তারপরে গত 3 দিন ধরে কি ঘটছে? গোপালগঞ্জে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। 144 ধারা তো জারি রয়েছেই, পাশাপাশি কারফিউ চলছে, কয়েক ঘন্টার জন্য মাঝে মাঝে তুলে নেওয়া হচ্ছে, আবার কারফিউ দেওয়া হচ্ছে, পুরো শূন্য হয়ে গেছে এলাকা। সেই সব নিয়ে বিএনপির কোনো ধরনের কোনো টু শব্দটি নেই। তারা কি বললেন? প্রথমে কি প্রতিক্রিয়া জানালেন রুহুল কবির রিজভী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব? তিনি বলছেন যে শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে যুবলীগ, ছাত্রলীগ, এনসিপি নেতাকর্মীদের উপরে হামলা চালিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, কথা বলার স্বাধীনতা চায় না, সে চায় রাজত্ব। হতে পারে, যা যা বলেছেন সবই সত্য কথা, কিন্তু যে মানুষগুলো মারা গেলেন বা যেই অরাজক পরিস্থিতি চলছে সেগুলো তো আপনারা নিন্দা করবেন, তা কেন করছেন না? এখন গোপালগঞ্জে যদি শেখ হাসিনার নির্দেশে হামলা হয়ে থাকে, কক্সবাজারে যে হামলাটি হলো, কক্সবাজারে এনসিপির সভামঞ্চ যে ভাঙচুর করা হলো, সেটি কাদের নির্দেশে হলো? কাদের নির্দেশে এখানে বাস্তবায়ন করা হলো? বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বসেছে গোপালগঞ্জে, যে রণক্ষেত্র তৈরি হলো গত বুধবার। সেই স্থায়ী কমিটির বৈঠকে কি বলা হয়েছে? গণ অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ দেশে অস্থিতিশীলতা তৈরি করে ফায়দা নিতে চায়। হয়তো নিতে চায়, হয়তো তাদের কথাই ঠিক, কিন্তু এখন যারা অস্থিরতা তৈরি করছে, এই যে মানে বিএনপির কথা তো বললাম, এই যে হামলা ভাঙচুর বা তাদের বিরুদ্ধে যে চাঁদাবাজি কিংবা গুম তো নয়, খুনের অভিযোগ, এবং এনসিপি যা করছে, তাহলে সেই অস্থিতিশীলতাগুলো কারা তৈরি করছে? এর জন্য বিশেষ কোনো রাজনৈতিক দল দায়ী এককভাবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে অযথা বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নিন, তার কারণ দেশে অবস্থা ভালো নয়। নির্বাচন দেরিতে হওয়ায় গণ অভ্যুত্থান বিরোধী শক্তি সুসংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে। গণ অভ্যুত্থান বিরোধী কারা? মানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বা তাদের জোটে যারা ছিল, যে দলগুলো ছিল, তারাই। ঠিক আছে, কিন্তু এই কথা তো ঠিক, আমরা যদি মেনেও নেই, অপরপক্ষে সরকার পক্ষ যে নির্বাচন দিতে চায় না, যে কোনোভাবে একটা রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিতিশীলতা তারা যেভাবে স্থায়ী করতে চায়, নির্বাচন প্রলোভিত করতে, এবং সরকার যে নির্বাচন দিতে চায় না, এটি দেশের সবাই বোঝে। শুধু বোঝে না, বিএনপির জ্ঞানী, শিক্ষিত এবং অভিজ্ঞ রাজনীতিবিদরা এই জিনিসটা একটা গাধাও বোঝে দেশের এখন, কিন্তু বিএনপি বুঝতে পারছে না, কিংবা বুঝলেও না বোঝার ভাব করছে, অথবা বুঝলেও তারা বারবার ট্রাপে পা দিচ্ছে। আওয়ামী লীগকে ঠেকাতে গিয়ে তারা কখনো কখনো সরকারের সব ধরনের কাজকে সমর্থন দিচ্ছে, কিন্তু সমর্থন দিতে গিয়ে তারা যে বারবার নিজেরাই ট্রাপে পড়ছে। এবং কদিন আগ পর্যন্ত আমি বলেছি যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বটেই অভাবনীয় সফলতা অর্জন করতে পারত। পরে এসে বলেছি যে তাদের জন্য দিনে দিনে কঠিন হয়ে পড়ছে। এখন সত্যি সত্যি এই মুহূর্তে এসে মনে হচ্ছে বিএনপি বোধহয় আর 18 বছর পর কেন, আরো কত বছর পর, মানে
2006 সালের পরে 18 বছর তো হয়ে গেছে, আরো কত বছর পর তারা ক্ষমতায় আসবে? আসলে এখন সেই প্রশ্ন উঠছে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।